স্নেহা, আবার তুমি পরিচয়টা দিয়ে দাও। সবাইকে নমস্কার, আমি স্নেহা। ডক্টর রথীন্দ্র কুমার দাস আমার দাদু হন। তারপর আমরা পরিচিতি দিচ্ছি। আমি মানস, আমি ডাক্তার রথীন্দ্র কুমার দাসের ভাগনা। আর আমি লাভলি, আমি ওনার ভাগনা বউ। আজকে স্মৃতিচারণ অনুষ্ঠানে সবাইকে দেখে খুব ভালো লাগলো এবং ওনার স্মৃতিচারণ আমরা সবাই করবো একটু একটু করে। তো আমরা সবাই ধৈর্য ধরে একটু অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ। তারপর মামিমা, মামিমারে আনমিউট কর। পরিচয়, তোমার নাম কি? তোমার পরিচয় কো, তুমি কে? তোমার নাম কো না। আমার নাম সুব্রতা দাস। তোমার কি হতে পারে? বাবার দেখো যে তুমি তার স্ত্রী, দেখো। আর তোমার বড় মামা আমার স্বামী। তোমরা যে তার লাগে একটা আয়োজন করছো, তারপরে কইবা না? আচ্ছা ঠিক আছে মামিমা, আমরা শুনবো আপনার বক্তব্য একটু পরে। তারপর আমাদের দাদু। দাদু আপনি আনমিউট করেন। আমি রতীন্দ্র কুমার দাসের সাথে বাল্যকাল থেকে আমৃত্যু আমরা একসাথেই ছিলাম, সব মিটিংয়ে এবং পড়াশোনা, স্কুল জীবন একসাথেই কেটেছে। আমি আজকের এই স্মরণ সভায় উপস্থিত থাকতে পেরে খুবই সন্তুষ্ট এবং আনন্দিত। পরে বাকি কথা হবে। সবাইকে ধন্যবাদ। তারপর মেজমা ফ্যামিলি। ওকে, আমি রমেন্দ্র কুমার দাস। আমার বড় ভাই ছিলেন ডক্টর রথীন্দ্র কুমার দাস, আমার ইমিডিয়েট বড়। আমি সবকিছু পরে বলবো, এখন শুধু পরিচয়টা দিলাম। এবং আমি অসুস্থ এবং আমি চলে এসেছি এখন কানাডায় আমার বড় ছেলের কাছে। বড় ছেলে, বৌমা, নাতি নাতি তাদের নিয়ে আসি। ভালোই আছি, মোটামুটি ভালো আছি। শারীরিক দিক দিয়ে কিছুটা অসুবিধা আছে। আর সবার সাথে কিছু গাড়ি আছে। ঠিক আছে, বাকিরা নাম বলে দেন আপনাদের। মেজমা। আমি তুষার। আমার নাম অনিতা দাস। উনি ছিলেন আমার বাবা। উনাকে আমি খুবই শ্রদ্ধা করতাম। উনার প্রতি আমার প্রণাম জানিয়ে আমি আপাতত শেষ করছি। নিম্মি, তুষার, তারা। আমি তুষার, যেটা দাদামণি তোমার ইয়েটা মিউট করো, নাইলে ইকো হয় সাউন্ড।
ওকে আমি তুষার ওকে ইউ কন্টিনিউ তুষার আনমিউট করো। তোমরা আসলে যাদের ঘরে দুইটা তিনটা একসাথে চলবে এদের এইরকম সাউন্ড হবে। ওকে ইউ কন্টিনিউ নমস্কার, আমি নিম্মি। আমি আজকে জেঠামণিকে দেখার সৌভাগ্যটা আমার হয়নি, কিন্তু আজকে আমরা সবাই মিলে স্মরণ করব, এটাই ভালো লাগছে, অনেক কিছু জানতে পারবো। থ্যাংক ইউ। আমার নাম সেদিন। বলো যে আমার নাম সেদিন। মাই সে হলো ত্রিদীপ, আমার নাতি তুষারের ছেলে। আর সে একটা, আমি বলেই রাখি, সে একটা পোয়েম কম্পোজ করেছে তার ইয়েকে, এই বড় দাদাভাইকে দিয়ে। সে সেটা নিজে পড়ে শোনাবে। আর এ হলো তারা, সে ডান্স দিবে। আচ্ছা আমার নাতনি। ভেরি গুড। আচ্ছা, সুরজিৎ দাস পরবর্তী। পরিচয়। আনমিউট করে। হ্যাঁ, আমি সুরজিৎ দাস, স্বর্গীয় ডাক্তার রথীন্দ্র কুমার শ্বশুর, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তি। আমি ওনার সম্বন্ধে কিছুক্ষণ পরে দুই চারটা কথা বলবো। আমার সাথে আছেন আমি লক্ষ্মী দাস, আমি বড় মামার ভাগ্নি। বড় মামা খুব আদরের ভাগ্নি ছিলাম, এখনো আছি। উনার আত্মার শান্তি কামনা করি। উনি সবাইকে ভালোবাসতেন, খুব অমায়িক মানুষ ছিলেন। উনার স্বর্গপ্রাপ্তি কামনা করি। উনাকে নিয়ে মাঝে মাঝে লিখতাম, এখন আমার শরীর ভালো না, তাই লেখা টেখা হয় না। আমার লেখা আমার হাজবেন্ড পড়ে শোনাবেন। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। পরে নেক্সট আমরা যুক্ত তরুণ। পরে আমরা যুক্ত হব। ওকে, আনমিউট করেন, মিউট করেন। জামাইদা এই আনমিউট আমি মিউট মিউট। আমি তরুণ। শ্রদ্ধেয় ডক্টর রথীন্দ্র কুমার দাস, উনি ছিলেন আমার জেঠামশাই। ওনার সাথে আমার খুব বেশি স্মৃতি নাই, কিন্তু তারপর ওনার কথা অনেক মনে আছে আমার। ওনার সেই অনেক, ওনার ব্যক্তিত্ব অনেক টানে স্বাভাবিকভাবে আমাকেও। ধন্যবাদ দাদামণিকে এই অ্যারেঞ্জমেন্টের জন্য। সবাইকে দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। সুজন। সুজন আনমিউট কর। আমাদের পরিবারের, শুধু পরিবারের বললে ভুল হবে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবারই অভিভাবক ছিলেন। উনার স্মৃতি আমরা ধরে রাখবো। আর উনার স্মৃতি এখনো মানুষ উনাকে শ্রদ্ধার সহিত স্মরণ করতেছে, আর আশা করি ভবিষ্যতেও করে যাবে। কারণ এইটা আমি দেখতেছি, কারণ আমি যে ব্যবসার সাথে জড়িত আছি, অনেক লোক আসে, তখনই উনার কথা বলে, তখন আমি গর্ববোধ করি। যাই হোক, সবাই আশীর্বাদ করবেন উনি যেন স্বর্গবাসী থাকেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। শতাব্দী।
নমস্কার, আমি শতাব্দী চৌধুরী। ডাক্তার রথীন্দ্র কুমার দাস আমার একমাত্র মেশো ছিলেন। আজকে দাদামণিকে অসংখ্য ধন্যবাদ। এত বছর পরে এরকম একজন অনুসরণীয় শ্রদ্ধেয় মানুষ সম্পর্কে সবাইকে কিছু না কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। পরে বলছি বাকিটা। থ্যাংক ইউ। অসিত বরণ দাস, চুদ্দা, আনমিউট। হাজবেন্ড, আমার স্ত্রীর নাম চুদ্দি কোথায়? ঠিক আছে, আমরা পরে দেখবো। চুদ্দিরে দেখতে পাওয়া যায়। পরে ডাকবো আমরা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তার পরবর্তীতে আমাদের দাদা বৌদি। আমি সুব্রত দাস বাবুল। ডক্টর রথীন্দ্র কুমার দাস আমার বড় মামা। উনার সম্বন্ধে আমি পরবর্তীতে বলবো আর কি। উনি আমার একটু আওয়াজটা বেশি কম, ছোট হয়ে গেছে। আমি শুভ, ডাক্তার রথীন্দ্র কুমার দাস উনি আমার দাদু ছিলেন। আর আমি কাকুমণিকে থ্যাঙ্কস জানাই যে আজকের এই পারিবারিক ভাবে ওনার স্মরণ অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। আমি আরো পেপার বা বিভিন্ন জায়গায় ওনার মেমোরিয়াল দেখেছিলাম, আবার পারিবারিক ভাবে এটাই প্রথম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টেকিং দিস ইনিশিয়েটিভ। ধন্যবাদ। আসলে আমরা এটা বৃহত্তর পরিবার হিসেবেই দেখছি। আমাদের কিছু মানে নিজেদের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই নাই, তার জন্য আমরা আরো কিছু বৃহত্তর পরিবারকে আমাদের সাথে যুক্ত করেছি, যাতে ওনার সম্বন্ধে আমরা আরো বেশি জানতে পারি। পরবর্তী অমিতাভ দাস। আনমিউট করতে দিব, আনমিউট। সবাইকে নমস্কার। ডক্টর রথীন্দ্র কুমার দাস ছিলেন আমার জ্যাঠামশাই। আমাকে খুব স্নেহ করতেন আর কি। অনেক স্মৃতি ওনার আমার মনে পড়ছে। সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন, উনি যেন স্বর্গবাসী ভালো থাকেন। হ্যাঁ, সবাই আশীর্বাদ করবেন। সবাইকে নমস্কার। তোমার পরবর্তী জেনারেশনটা দেখা যায় না দুইজন? এই যে আমার ওয়াইফ দুলা দাস। ভেরি গুড। আমাদের দুইজন আছেন পরবর্তী জেনারেশন। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, শিলা আনমিউট করো। আবার গেছে, আবার মিউট হয়ে গেছে। আনমিউট।
না, আনমিউট হয় না। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে দাদামণি? ইয়েস। নমস্কার। আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমি প্রথমে ধন্যবাদ দেব আমাদের শ্রদ্ধেয় দাদামণি, আর যারা বয়োজ্যেষ্ঠ আছেন সবার প্রতি রইল আমার নমস্কার। ছোটদের প্রতি অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে যার জন্য আমাদের এই আয়োজন, ওনাকে আমি দেখি নাই, কিন্তু বইয়ে পড়েছি, ম্যাগাজিনে পড়েছি। যেটুকু মনে হয়েছে যে আমি যদি ওনাকে আগে থেকে জানতাম, চিনতাম, তাহলে হয়তো ভালো লাগতো। আমি ওনার পুত্রবধূ, আমি শিলা। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। তারপরে অভিজিৎ দাস, জয়। আমি জয়। প্রয়াত ডাক্তার রথীন্দ্র কুমার দাস আমার বাবা। আমার সাথে বসে আছে আমার ছেলে অরুণাভ সায়ন্ত ঋদ্ধি। তারপর মণি। আমি প্রয়াত ডাক্তার রথীন্দ্র কুমার দাস আমার বাবা। আজকে আসলে আমি অনেকটা আবেগপ্রবণ হয়ে গেছি, কিছু বলতেই পারতেছি না, আমার খুব খারাপ লাগতেছে। মনে হইতেছে আগে এটা আমার মেয়ে, এটা বললো তোমার। আমি শ্রেয়া। দাদু কোথায়? রথীন্দ্র কুমার দাস আমার দাদু হন। থ্যাংক ইউ। আচ্ছা, সুশান্ত কুমার দাস, অনুরাধা দাস পরবর্তী। আনমিউট করো। আয়োজক সহ সংশ্লিষ্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে আমার প্রণাম ও নমস্কার রইল। আমি সুশান্ত কুমার দাস, রমেন্দ্র কুমার দাসের মেয়ের জামাই, মিলির জামাই। আমি জ্যাঠামশাইকে আফটার ম্যারেজ, আমার বিয়ের পর দেখি নাই, কিন্তু আমার সৌভাগ্য বিয়ের আগে দাদামণি এবং বৌদির একটা অপারেশনের পর, বৌদির নাকের অপারেশন সম্ভবত, তারপর ওইখানে জ্যাঠামশাই এবং জয়দা এবং দিদিভাই গিয়েছিলেন। ওই বাসাতে আমরাও ছিলাম, তখনই আমার সাথে জ্যাঠামশাইর পরিচয় হয়েছিল। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি এবং তার আত্মার শান্তি কামনা করছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। আমি অনুরাধা দাস, মিলি। জ্যাঠামশাইকে আমি প্রণাম জানাই, আর সেই সাথে আমি এই অনুষ্ঠানের আয়োজক সহ সবাইকে, শ্রদ্ধা সবাইকে প্রণাম জানাই। ওকে, অনন্যা। আমার বড় মেয়ে প্রাপ্তি দাস, প্রাপ্তি কই? এই যে আমার ছেলে প্রহর দাস। আমি প্রহর দাস বড় দাদিকে শ্রদ্ধা জানাই। আমি প্রাপ্তি দাস, আমার দাদু রমেন্দ্র কুমার দাসের কাছ থেকে বড় দাদুর সম্পর্কে অনেক কথা শুনেছি, ওনাকে শ্রদ্ধা জানাই। ওকে, আমি আমার বড় দাদুকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। ভেরি গুড। অনন্যা শ্রীনিধি পরবর্তী। তুমি আনমিউট করো। হ্যাঁ, আমি অনন্যা শ্রীনিধি শ্রীজা। ডাক্তার রথীন্দ্র কুমার দাস হলেন আমার ঠাকুরদাদা। ভেরি গুড। যুবরাজ, যুবরাজের মা, পরিচয় দাও।
আনমিউট করো নাই, সাউন্ড শোনা যায় না। অলি শোনা গেল না রে অলি, কেন জানি না। ওকে, দেখি পরে আরেকজন দিই, আর একটু পরে ঠিক করলে আবার দিব তোরে। ঠিক আছে, আমাদের রাঙ্গামা এই মাত্র যোগ দিলেন, উনাকে উনার পরিচয়টা শুনি আমরা। ও হইছে হইছে, আসছে অলি, এই তো হইছে। ঠিক আছে অলি, না শোনা যায় না রে, শোনা যায় না। এবারে মালদার ঠিক কর গু, এই মালদার ঠিক কর। শোনা যায়? আমি অলি। স্বর্গীয় রতীন্দ্র কুমার দাস আমার জেঠামশাই, তিনি আমারে খুব বেশি আদর করতা, সবসময় তার সাথে নিয়ে সিলেট যাইতা, এমনকি মারা যাওয়ার সময়ও আমি সাথে ছিলাম। আমার ছেলে যুবরাজ মহালদার। ভেরি গুড ভেরি গুড। আমি দেখি, দাদামণিরে ধন্যবাদ। থ্যাংক ইউ। এই যে দেখি আরেকজন আছে, আমার বোন আর বাগনা জয়েন করছে, তারা এখন পরিচয় দেখ। সঞ্জু আনমিউট করো। ইয়েস, ওই যে সঞ্জু আর ইয়ে রীতা। আচ্ছা, সঞ্জুর মা। আচ্ছা, মাতিলাও। এই রাঙ্গা দিয়ে তোর পরিচয় দে। আমি মানসের বোন রীতা। আমি মানসের বোন রীতা। আচ্ছা ঠিক আছে, সবরে দেখা যায় বুঝছো, আজকে সবরে দেখে ভালো এক চান্সে। আচ্ছা সঞ্জু পরিচয় দাও। আমি সঞ্জয় দাস, বাবা সঞ্জয় দাস, মা রীতা রানী। আচ্ছা ঠিক আছে, রাঙ্গামা পরবর্তী তুমি। সঞ্জু শুভ সন্ধ্যা। দাস বংশের বিভিন্ন প্রজন্ম এখানে উপস্থিত, সবার জন্য শুভকামনা। আর যারা দাস বংশ ছেড়ে অন্য 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 ইয়েতে চলে গেছেন, তারাও এখানে যোগদান করায় সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, এবং আশা করি পারিবারিক এই মিলন মেলা আমরা একটু সময় মন খুলে কথাবার্তা বলবো, এবং মাঝে মধ্যে একটু হাসি ঠাট্টা করব, যাতে সবাই একটু ভালো থাকি। আর এই করোনাকালীন সময়ে আসলেই আমরা খুব একটু বিরক্ত বা এক ধরনের হতাশার মধ্যে আছি। এর মধ্যে মানুষের উদ্যোগে আজকের এই আয়োজনটা আমাদেরকে নতুন করে একটু সঞ্জীবনী দেবে, এবং আশা করি এই ক্রান্তিকাল আমরা সবাই সুন্দরভাবে অতিক্রম করতে পারবো। ইতিমধ্যে আমাদের পরিবারের 2-3 জন সদস্য এই করোনাতে আক্রান্ত হয়েছিল, তারা সৃষ্টিকর্তার কৃপায় সবাই সুস্থ হয়েছে, এবং আমরা বাকি যারা আছি তারা সবাই যেন এই সময়টা ভালো করে অতিক্রান্ত করতে পারি, আমরা প্রত্যেকের জন্য সেই শুভকামনাটুকু করব। এখানে দেখছি আমাদের শ্রদ্ধেয় কাকামণি অমলেন্দুধর নিশ্চয়ই মানুষের
আমন্ত্রণে এখানে উপস্থিত, তাকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমরা যেহেতু বাকি সবাই একই সাথে বা একই এখানে আমাদের সবার মুরব্বী আমাদের রাঙ্গাদা রমেন্দ্র কুমার দাস উপস্থিত, সবাইকে নিয়ে। তো যাই হোক, এখন আমরা হয়তো কথাবার্তার ফাঁকে ফাঁকে সবাইকে নিয়ে একটু মন খুলে আলাপ করব। সেই জন্য এখানে টুনটুনিকেও দেখা যাচ্ছে। ধন্যবাদ টুনটুনি এখানে উপস্থিত হওয়ার জন্য। আর আমি আমার মিন্টুকেও দেখা যাচ্ছে। মিন্টু অনেক দূরে, অনেক দিন পর দেখলাম, এবং সাথে মিষ্টিও আছে। সবাই ভালো থাকবে। এবং আলোচনার ফাঁকে ফাঁকে আমি জানি না, মানুষ প্রথমেই আমার মনে হয় শুরু করুক যে আমরা কি উদ্দেশ্যে বা কি জন্য আজকের এই আয়োজন। তো যাই হোক, সেইটুকু শুরু হলে আমরা আরো আলোচনায় অংশগ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। ভেরি গুড, থ্যাংক ইউ। আমি দেখি আমার আরেক মামা সুব্রত দাস, উনি একটা কিছু পরিচয় দেখুন। আর উনার কিছু ক্যামেরা দেখা যাচ্ছে না। সুব্রত দাস মামা চেহারা দেখি না। মামা শোনা যায় না। নেট কি বা নাই? না, নেট আছে। কোন কারণে বোধহয় হয়তো ভলিউমটা বাড়ানো দরকার। এখন দেওয়া বহুত দূর, এখানো থাকলে নাই বড় একটা ফালাইয়া খানি দানি করিয়া অনুষ্ঠান করলে ভালো হয়। রাইট রাইট। তুমি মেইল করতে পারো সবরে খাবার। কষি খাইতে পারেন না, তার জানে খালি লিপকার কষি খাইতো। ওকে, সো আমার মামার পরিচয়টা শুনতে পারলাম না, আমরা শোনা যাচ্ছে না। মামা আপনার ইয়েটা চেক করেন আবার। আমি একটু সুমনের পরিচয়টা নিয়ে নেই। সুমন। বৌদিও আছেন। ধন্যবাদ দাদামণি তোমার এই আয়োজনের লাগে। আমি সুমন দাস, ডক্টর রতীন্দ্র কুমার দাসের ভাতিজা। ভেরি গুড, থ্যাংক ইউ। তো মামা এখন কি শোনা যাবে? হ্যালো, শোনা যায় না? দেখেন, আপনি চেষ্টা করেন, আপনাকে একটু পরে আবার দিব। আচ্ছা, অনেক 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 আমরা নমস্কার সবাইকে। প্রথমেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং আমি আজকে খুবই আনন্দিত কারণ এতগুলা নোন ফেস এক জায়গায় দেখতে পাচ্ছি আমি। এবং হয়তোবা এটা সম্ভব হয়েছে শুধু করোনার কারণে, কোভিড-19 এর কারণে। তো যাই হোক, সবাইকে একসাথে দেখে ভালো লাগতেছে। এবং আরো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা আজকে এমন একজন মানুষকে স্মরণ করতে যাচ্ছি যার কথা আমি ফেঞ্চুগঞ্জে সবচেয়ে বেশি আমি সোশিয়াল ওয়ার্ক এবং বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করলে যার নাম শুনি এবং যার কথা শুনলে খুব আবেগ আপ্লুত হয়ে যাই। হয়তোবা আমার জন্মের পরবর্তীতেই উনি মারা গেছেন 1996-এ, এবং আমার জন্ম হয়েছিল 1995-এ, মাইট বি প্রবাবলি। সো আমি আশা করব আজকে এরকম সভা হয়েছে এবং এই সভার মাধ্যমে আমরা অফিসিয়ালি তাকে স্মরণ করতে পারছি, এবং আরো পরবর্তীতে আরো স্মরণ করতে পারবো। এবং আর এই যে একটা মিলন মেলা, আশা করছি আরো ভবিষ্যতে আরো এরকম অ্যাটলিস্ট আফটার 6 মান্থ, এভরি 6 মান্থ আমরা যদি সবাই একটু বিভিন্ন দেশে আমাদের যারা আছেন আমাদের ভাই ব্রাদাররা সবাই যদি একসাথে একটু কানেক্ট হই, একটু আনন্দ করি, মজা করি, কথা বলি, শেয়ারিং করি, তাহলে আমাদের মনে হয় ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আমি শেষ করছি। আচ্ছা, তরুণের কাছে দেখি আমাদের মিষ্টু আসছে, ওর পরিচয়টা দেখ। নমস্কার সবাইকে, বড়দের সবাইকে প্রণাম। আমি নন্দিনী দাস, তুহিনের ওয়াইফ। জ্যাঠামশাইয়ের কথা অনেক শুনেছি বাবা মায়ের কাছ থেকে, আজকে ওনাকে স্মরণ করছি সবাই মিলে, খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমার মনে হয়
আরেকজন আছে শতাব্দী রয়, সে কিছু বলুক। শতাব্দী রয়। তারপরে আরো দুজনের আমি দেখতেছি 12-34-34-22, ওনারা কারা আমি ঠিক বুঝতেছি না, তবে পরিচয় দিলে ভালো লাগবে। আচ্ছা, আমার মনে হয় আমরা পরিচয় পর্ব এখন এখানে শেষ করে দিই, পরবর্তীতে আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে শঙ্কর উপস্থিত তো? শঙ্কর ওই অনিকের এখানে তো মনে হয়, অনিকের এখানে শঙ্কর অনিক, উপস্থিত। তোমার মা বাবার তো দেখা যাইতেছে। ঠিক আছে মামা, পরিচয় দাও। আমি দেবব্রত দাস শঙ্কর, ডাক্তার রতীন্দ্র কুমার দাসের ভাই, কাকাতো ভাই। আমি আজকের এই আয়োজনের জন্য মানুষকে ধন্যবাদ জানাচ্ছি এবং দাদাবাবুকে স্মরণ করার এক সুযোগ দেওয়ার আমি নিজেকে গর্ববোধ করিতেছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন সবাই। মামি, মামি কই? নমস্কার সবাইকে, নমস্কার। দাদাবু আমার বড় ভাসুর ছিলেন, তাই উনি খুব ইয়া করতেন, আমাদের আদর টাদর করতেন সব সময়। ওনার এই স্মরণ থাকে, সবাইকে স্মরণ করছি। ভেরি গুড। ঠিক আছে, পরবর্তীতে যারা বাকি পড়েছেন তাদের যখন আমরা একজন একজন করে নাম ডাকবো তখন তাদের পরিচয় দিয়ে কথাবার্তা শুরু করতে পারেন। তো আজকে এই আলোচনা শুরুর প্রারম্ভেই আমরা এটা খুবই মানে অফিসিয়ালি এই অনুষ্ঠানটা করতেছি, যাতে 23 বছর পরে হলেও, প্রায় 23 বছর, আগামী 16ই জানুয়ারি বড় আমার মৃত্যুবার্ষিকী, 1997 সনের 16ই জানুয়ারি উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। সেই দিনের স্মৃতি আসলেই খুব, আমি এখন প্রতি মুহূর্তে আমাকে মানে কষ্ট দেয়। কি করুণ দৃশ্য সেই দিনের। আমি বাড়ি চলে গেছিলাম, আগের দিন রাতে আমাকে হসপিটালে ভর্তি হওয়ার পরে বললেন, মানুষ তুই যা মিলনের বিয়ের কি মঙ্গলাচরণের জন্য তুই চলে যা, কালকে আসিস। আর উনি তখন সিসিউতে ভর্তি। এই যাওয়াটাই আমার শেষ। রাতের বেলা আমাদের এক মামা, সমু মামা, উনি গেলেন আমাদের বাড়িতে, ওই শ্যামলের বড় ভাই আমাদের বাড়িতে গেলেন এবং এই খবরটা দিলেন। আমি সকালে যখন আসছি, আস্তে আস্তে তখন তো রাস্তাঘাটে অনেক ছিল, এত গাড়ি ঘোড়া ছিল না, তখন আমি আস্তে আস্তে অলরেডি বড় আমা দেওয়া শুরু হয়ে গিয়েছিল। সেই স্মৃতি এখন আমি বলতে পারি না। এবং এই জন্য বড় আমার এই স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাতে আমি ভাবলাম প্রথমেই যে অন্তত পারিবারিক ভাবে আমরা একটা কিছু করি, তারপর হয়তো আমরা বড় আঙ্গিকে একটা কিছু করতে পারবো। এবং অবশ্যই অনেকের কথা সত্য যে কোভিড এর কারণেই হয়তো আমরা আজকে এই সুযোগটা পেয়েছি। আজকে ইন্টারনেটের মাধ্যমে এই সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আমাদের আত্মীয় স্বজনকে আমরা এক প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করেছি। বড় মামার সাথে সাথে আমাদের অন্যান্য মামা আছেন, আমার সেজ মামা, ছোট মামা, ওনাদের সাথে আমাদের অনেক স্মৃতি আছে। আমার মাসিমা, আমার মা, সবাই, মা চলে গেলেন কিছুদিন আগে। সবার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান, যদিও বড় মামা আমাদের মূল স্রোত, কিন্তু আমরা সবার কথাই স্মরণ করব। এবং এখানে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আমি হয়তো কাউকে নাম বলতে নাও পারি, কিন্তু আপনারা নিজেরা নিজেদের পরিচয় দিবেন এবং আপনাদের প্রত্যেকের কি স্মৃতি উনাকে নিয়ে সেইটা বলবেন। সবাইকে আমরা 2 মিনিট থেকে 5 মিনিট সময় দিব এবং আমরা একটু সময় নিয়ে উনার প্রতি বা উনাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাবো। আমাদের সব মামারাই, সব মাসি, সবাই আমাদের প্রিয় ছিলেন এবং উনারা আজকে নাই। উনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো আমাদের মানুষ হিসাবে আমাদের এটা একটা নৈতিক কর্তব্য। এখন আমি আশা করব যে যখন একজন কথা বলবেন, বাকিরা আমরা ধৈর্য ধরে ওনার কথা শুনবো এবং
ভুল ত্রুটি হলে বোন না সবাই নিজ গুণে ক্ষমা করবেন। এবং আজকে আমরা শুধুই বড় মামাকে নিয়ে আমাদের সুখের স্মৃতিগুলাই বলবো, যাতে উনি আমাদেরকে কিভাবে স্নেহ করতেন, কিভাবে উনি সবাইকে নিয়ে চলতেন, সেই মধুর স্মৃতিগুলো আসলেই মানে খুবই আমাকে প্রতি মুহূর্তে আপ্লুত করে। তো বড় মামার জন্ম 1940-এর 27 জুন এবং উনি চলে গেলেন 17 জানুয়ারি 1997। খুবই অল্প বয়স, 57 বছর। এটা আমার চেয়েও কম বয়স, আমি এখন 59 বছর। কাজেই কিন্তু উনি এর মধ্যে 30 বছরের উপরে পেঞ্চুগঞ্জবাসীকে উনার সেবা দিয়েছিলেন এবং যার প্রতিটি ক্ষেত্রে উনার শুধু চিকিৎসক হিসাবে না, একজন অভিভাবক হিসাবে উনি সবার কাছে ছিলেন। এমন কোন এলাকার ওই উনার বৃহত্তর সিলেটের অনেক লোকজন বিভিন্ন জায়গাতে উনার কাছে আসতো, শুধু চিকিৎসার জন্য না, উপদেশের জন্য, আদেশের জন্য, বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য ওনার কাছে আসতো। উনি একজন তুখর মানবতাবাদী মানুষ ছিলেন। তো আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আমার মামা অধ্যাপক রবীন্দ্র কুমার দাসকে অনুরোধ করছি। এবং আজকের আমাদের অনুষ্ঠানের বিশেষ প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের দাদু অ্যাডভোকেট অমলেন্দু ধর। আমি মেজো মামাকে অনুষ্ঠান এর শুরুতে কিছু বলে আমাকে এই সভা পরিচালনা করার দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করব। আজকে এখানে আমার বড় ভাই ডক্টর রতীন্দ্র কুমার দাস, যিনি 1997 ইংরেজি সনের 16 জানুয়ারি প্রয়াত হয়েছেন। তাকে স্মরণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি সবাই। আমার এখানে সবাই আমার বৌদি আছেন, আমার শ্রদ্ধাভাজন, এবং আমার তালই অমলেন্দু ধর, তিনি আমার শ্রদ্ধাভাজন, আর সবাই আমার স্নেহভাজন। সবাইকে আমি আন্তরিক আশীর্বাদ জানাই। আর বৌদি অমলেন্দু বাবু, তাদের আমার শ্রদ্ধা জানাই। আমার দাদাবুর কথা অনেক শুনবো। তিনি শুধু ডাক্তার ছিলেন তা নয়, তিনি শুধু আমাদের পরিবারেরই একজন ছিলেন না, তিনি গোটা পেঞ্চুগঞ্জবাসীর একজন ছিলেন। এবং তার জীবনী আলোচনা করলেই সবকিছু বোঝা যাবে। পরবর্তীতে আমি আলোচনা করব কিছু। আর এখন আমার বাংলা মানুষকে আমি এখন অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মেজো মামা। আসলে 16 জানুয়ারি, এটা আমি একটু ভুল করে ফেলছিলাম। এটা আসলে 16 জানুয়ারি নয়, মৃত্যু দিবস বড় আমার, আসলে 17 তারিখ না, 16 জানুয়ারি। এটা আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আজকে আমার সাথে দেখতেছেন আমার ছেলে মেয়েকেও আপনারা। দাদু সম্বন্ধে কিছু মনে আছে তোমার? কিছু নাই, কারণ দাদু দেখে নাই সে। নমস্কার, আমার নাম প্রমা মমিতা দাস। আর আমার কোনো স্মৃতি নাই দাদুর, কিন্তু আমি খুবই ছোট ছিলাম। বাবা বলছে আমি দাদুর কোলে বসেছি একদিন, বাট obviously আমি রিমেম্বার করতে পারি না। বাট ঠাকুর বাবার lots of গল্প শুনছি, আমার একটু জানা আছে। তো প্রমা যে তার জন্মের দিনই বড় আমার কুলে উঠে একটা ছবি আছে, এবং সেটাই তার স্মৃতি। এবং সে আমাদের কাছ থেকে বা আমার মায়ের কাছ থেকে প্রতিনিয়ত সে বড় আমার সম্বন্ধে অনেক কিছু শুনেছে। সেইটাই তার এখন এই শোনার স্মৃতিটা।
তো ওরা অবশ্য চেষ্টা করতেছে বাংলা কথা বলার, এইটাই। আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। তো এখন আমি আমাদের মামিমা, যিনি আমাদের বড় মামার সবচেয়ে আপনজন, আমাদেরও আপনজন, উনি বড় মামার সম্বন্ধে দু একটি কথা বলবেন। উনার একটা দীর্ঘ জীবন আছে উনার সাথে, কাজেই উনি আমাদেরকে উনি বড় মামা আমাদের কেমন ছিলেন ওটার সম্বন্ধে উনি কিছু বলবেন। মানুষ, তোমরা যে এই আয়োজন সভা করছো, শোক সভা, এটা খুব আনন্দিত হয়েছি আমি। এবং তোমরা যে বড় মারে মনে রাখছো, বা যার যে সম্পর্ক সবে যে স্মরণ রাখ, এটার লাগে আমি সবরে ধন্যবাদ জানাই যাও। আচ্ছা, ঠিক আছে মাইমা, ধন্যবাদ আপনাকেও। আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং এই যে আপনি যে দুইটা কথাই বললেন বড় আমার সম্বন্ধে, এর জন্য যদি আপনার আর কোনো বক্তব্য থাকে আপনি রাখতে পারেন। তারপরে আমরা ঈশানী, দেবাস্মিতা, স্নেহাকে একটি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য মানে প্রস্তুতি নেওয়ার জন্য বলবো। মাইমা আর কিছু বললে আপনি বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় মাইমা আর কিছু বলতেছে না। এখন আমরা ঈশানীর গান শুনবো, তারপরেই আমরা মধুমিতা দাস ও তার স্বামী সুজিত বদ্দর কিছু কথাবার্তা শুনবো। ঈশানী, দাদুকে আমার প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো দহন তারিণী, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারে দেহখানি তুলে ধরো, তোমার ওই নির্মলয় প্রদীপ করো, আমারে দেহখানি তুলে ধরো, তোমার ওই নির্মলয় প্রদীপ করো, সেদিন আলোক শিখা জ্বলো প্রাণে, সেদিন আলোক শিখা জ্বলো প্রাণে, এই আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে,
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্নেহাকে। আসলে রবীন্দ্রনাথ আমাদের আলোর উৎস। আচ্ছা, আমি একটা কথা বলি, অলরেডি 1 ঘন্টা আমাদের গেছে। আমরা যে মূল যে উদ্দেশ্য সেইটা নিয়ে প্রথমে আলোচনা করে বাকিগুলো সেকেন্ডারিতে নেওয়া ভালো, নাহলে শেষ পর্যন্ত হয়তো কেউ কেউ অধৈর্য হয়ে ভালো সাজেশনও দিতে পারবেন না, বা অনেকে মিটিং থেকে চলেও যেতে পারে। যে কারণে আসল বিষয়টা আগে আলোচনা হওয়া ভালো আমার মনে হয়। আচ্ছা, ঠিক আছে দাদু। তো আজকে আমাদের উদ্দেশ্য হলো বড় মামাকে স্মরণ করা, ওনার সাথে অনেক মধুর স্মৃতি আমাদের সবাইকে, আমাদের পরবর্তী প্রজন্মর কাছে হাজির করা, এবং ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা কি করতে পারি ওনার স্মৃতি রক্ষার্থে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আমি আগেই বলেছি যে আমরা প্রথম পারিবারিকভাবে শুরু করেছি, কিন্তু ভবিষ্যতে আমরা হয়তো এটা ফেঞ্চুগঞ্জ, সিলেট বা অন্যান্য দেশের পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যারা আছেন বড় মামার শুভানুধ্যায়ী, তাদের সাথে আমরা একটা সংযোগ স্থাপন করে উনাকে কিভাবে স্মরণ করা যায় এবং কিভাবে উনার স্মৃতি রক্ষা করা যায় সেটার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তারপরে আমরা চেষ্টা করব আমাদের সীমিত সাধ্যের মধ্যে কিভাবে উনাকে আমরা স্মরণ করতে পারি বা স্মৃতি রক্ষা করতে পারি। তো এখন আমাদের তো সবার কাছেই যেতে হবে, এবং আমি আশা করব প্রত্যেকেই উনার স্মৃতি রক্ষার্থে কি করা যায় আপনারা একটা কিছু সাজেশন দিবেন আমাদেরকে। আপনাদের সবকিছু শুনে আমরা চেষ্টা করব আমাদের যেটা আমাদের পক্ষে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে আমাদের পক্ষে যেটা আমরা করতে পারি সেটা একটা কিছু, সেই অনুযায়ী আমরা আগাবো। এখন আমি আশা করব মধুমিতা দাস, মণি ও সুজিত, উনি আছে কিনা জানি না, তারপর সুজিত বৌদ্ধ, তারা দুইজন কিছু বলবে। তার পরবর্তীতে সুমন এবং রুমা দাস, দুইজনকে আমি আশা করব কিছু বলার জন্য। তো প্রথম মণি। স্নেহার বাবা বাসায় নাই, আমার শাশুড়ি অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেছেন। আমারও যাওয়ার কথা ছিল, আমি যাই নাই আজকের ইয়ের জন্য আর কি। তো বাবাকে নিয়ে আসলে কি বলবো এটাই আমি বুঝতে পারছি না, মানে অসংখ্য স্মৃতি। মানে বাবার সাথে যখনই বাইরে যেতাম, মানে মানুষ যে বাবাকে কিরকম সম্মান করতো, সেটা ফেঞ্চুগঞ্জে, সিলেটে যখনই, মানে এটা আমার কাছে একটা ছোটবেলা থেকে একটা খুব আনন্দের জিনিস ছিল। বাইরে বাসায় এসে আমি এটা ভাবতাম যে সবাই বাবাকে দেখলেই কি এইরকম একটা মানে আলাদা রকম একটা আচরণ করে বা সম্মান জানায়, এই জিনিসটা। সিলেটেও একবার উসমানী মেডিকেলে, ওই মেডিকেল কলেজে গেলাম বাবার সাথে। তো এখানে মানে ওনাদের কমন রুমে গেলাম, প্রিন্সিপাল ছিলেন ডক্টর রশিদি মাহবুব। তখন উনি বাবাকে দেখে এমন ভাবে জড়িয়ে ধরলেন চেয়ার থেকে উঠে এসে, মানে আমার এটা ভাবতেই অবাক লাগলো। মেডিকেল কলেজের মানে উনি প্রিন্সিপাল, আমার বাবা তো সেই তুলনায় উনার মানে ছাত্র হিসাবে কিরকম ওইটা বা ডাক্তার হিসাবে কিরকম, মানে যার যার পজিশনের
ওইটা উনি খেয়াল না করে মানে বাবাকে এমন ভাবে জড়িয়ে ধরে ইয়ে করলেন, মানে এই জিনিসটা আমার কাছে অনেক আনন্দের, একটা ভালো লাগার স্মৃতি, যে আমি এটা সবার সাথে এই কথা বলি। তারপরে যখন আমার বাবা মারা যাওয়ার পরে যখন আরেকজন আঙ্কেলকে এসেছিলেন, নামটা মনে নাই, লেফটেন্যান্ট কর্নেল কি ছিল নাম, উনি ফেঞ্জুগঞ্জে বাবার সাথে দেখা করতে আসলেন। এসে শুনলেন যে বাবা মারা গেছেন। উনি ওইখান থেকে মানে লোকেশন জেনে মানে ড্রাইভারকে বললে এসে আমাদের পুকুর ঘাটে বসে অনেকক্ষণ নাকি কান্না করছেন, যে আর তারপরে এটাই বলছেন যে ওর মতো লেভেলের মানুষ, আমরা আজকে যে লেভেলে আসছি ওই লেভেলে আসার কথা না, সে ছিল সে আসার মতো, কিন্তু আজকে সে বাবার কথার রক্ষার্থে মানে আমার ঠাকুর দাদার কথার জন্য ওনার চেম্বারে বসার জন্য সমস্ত কিছু ত্যাগ করে ওইখানে বসে ওনার জীবনের এই যে স্যাক্রিফাইসটা উনি খুব এটা নিয়ে ইয়ে করছিলেন, যে তার মতো এমন ব্রেন বা এরকম একটা মানুষ যে এখানে থেকে তার জীবনের সব অংশ কাটিয়ে দিল, সেটা ভাবতে অবাক লাগে। তার এই আত্মবলিদান এটা অনেক প্রশংসার। এটা উনি সিলেটেও আসছিলেন আমাদের বাসায়, আমাদের সাথে কথা হয়েছে। এটা তো বাবা মারা যাওয়ার পরের কথা। তারপরে আর কি বলবো, বাবা আমার সবাই বলতো বা এমনিতেই আমরা এটা শুনতাম যে বাবা আমাকে বেশি আদর করেন আর মা জয়কে। হ্যাঁ, যদিও বাবা আমার কাছে দুই বাচ্চাই সমান, তারপরেও মনে হতো এটাই বোধহয়। একবার মানে 2 বার আমি বাবার কাছে বকা খাইছিলাম, হ্যাঁ মার খাইছিলাম, এটা মনে আছে যে একবার দাদামণি আর আমি মানে বাবা চেম্বারে বসা ছিল, আর বোধহয় কে আসছিল আর দাদামণি ওই চেম্বারে যাচ্ছিলেন, ওই হাতে ছিল চায়ের ট্রে, আর আমি ওই দিক থেকে আসছিলাম পর্দার ওই পাশ থেকে। এটা কারোই দোষ নাই, আমারও না দাদামণিরও না। আর ওই সমস্ত চায়ের কাপ পর্দার পেছন থেকে আমার উপরে পড়ে গেছিল, মানে আমি তো খুব, মা আমাকে বার্নর লাগাই দিছিলেন, বাবা ঠাস করে আমাকে এসে পিঠের মধ্যে মারলেন। হ্যাঁ, মানে উনি আর এটা ইয়ে করেন নাই যে কি জন্য কার দোষ বাকি, এটাতে দাদামণিরও দোষ না আমারও দোষ না। এই বিনা কারণে একদিন আর আরেকদিন আরেকবার ছোটবেলায়, এটা অবশ্য আমার তেমন মনে নাই শোনা কথা, খেলনা নিয়ে আসছি, চৌকাটে এসে ওইটা মাটির খেলনা ভেঙে গেছে, আমি কান্না করছিলাম ওই জন্য। এছাড়া বাবার সাথে আর মানে বকাবকি তেমন না, এগুলা তো সব বাবা মাই যে করে এরকম, মানে এই মার খাওয়ার 2 দিনের ইয়ে আছে। আর তো বাবা মানে সিলেটে যখন আমাদের পড়াশোনার জন্য পাঠালেন, একা একা থাকতেন, আমি এটা খুব ফিল করতাম যে আমাদের জন্য এটাই তো বাবার একটা স্যাক্রিফাইস। তারপরে উনি প্রতি বৃহস্পতিবারে আসতেন, আবার শুক্রবারে কোনো সময় থাকতেন, আবার কোনো সময় চলেও যেতেন, ওইখানে রুগী দেখতেন যে। তারপরে ওই আসলে উনি জিজ্ঞেস করতেন কি বাজার থেকে কি মাছ নিয়ে আসবো, তখন মাঝে মাঝে মনে হইতো বাবা মানে কি আমি বললেই যে ওইটাই পাওয়া যাবে ওইটা তো আর না, কিন্তু তারপরেও এখন এটা ফিল করি যে আজকে তো এরকম বলার মতো আর কেউ নাই, যে কি মানে আছি সবার মধ্যে, সবাই সবার জন্য খেয়াল রাখি, কিন্তু ওই যে বাবার মতো আদর নিয়ে তো আর কেউ বলবে না। হ্যাঁ, বাবা মানে মারা যাওয়ার আগ পর্যন্ত আমার কুলে বসাইতে, হ্যাঁ তখন তো বড়ই ছিলাম, তারপরেও বাবা সিলেট আসলে বলতেন আমাকে এসে কুলে বসো, তারপরে বলতেন কি বাজার কি খাবে কি নিয়ে আসবো। তারপরে যখন যেখানে গেছি বাবার সাথে কিছু কিনতে চাইলে বাবা কোনোদিন না করেন নাই, বলছেন যে মানে প্রয়োজন নাই, তারপরে ওইটা নিয়ে আসছি, এইরকম আর কি। এইরকম মানে কি বলবো, আজকে দাদামণির জন্য আজকের এই যে আয়োজন, আমার এটা মানে ভালো লাগছে ওই জন্য যে এই চেষ্টাটা এত বছরে সবার সাথে যে এই যে সবার শেয়ার করা, এই জিনিসটাই একটু অন্যরকম ভাবনা, এই জন্য দাদামণির কাছে আমি কৃতজ্ঞ। আর আমি দাদামণিকেও আসলে বাবার কিছুটা ছায়া আমি দাদামণির মধ্যেও দেখতে পাই, এটাও আরেকটা জিনিস মানে। আর আমি এই জন্য আমার ভালো লাগে, দাদামণির প্রতি আলাদা একটা ফিলিংস আছে আমার। আর আমি নিজেও জানি না আমি তো বাবার যোগ্য সন্তান না, এটাই আমি মনে করি, তারপরেও প্রতি মুহূর্তে চেষ্টা থাকে যেন কিছুটা হইলেও বাবার ইয়ে মতো চলতে পারি আর কি। আর আমার কিছু তেমন বলার নাই, আর সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন, আমার বাবা যেন স্বর্গবাসী থাকেন, আর বাবা যেখানেই থাকেন আমাদের জন্য যেন আশীর্বাদ করেন, আমরা যেন ওনার আশীর্বাদে আমরা সবাই যেন ভালো থাকি। আর সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ মনি। আসলে মনি একটা স্মৃতি অলরেডি বলে দিল। আমি এটা বলতে চাইছিলাম যে সেই দিন কিন্তু মনি মার খেলেও আমি মার খাই নাই, আমি দৌড়ে পুকুর পাড়ে চলে গেছিলাম। আমাকে ধমক দিছিলেন খুব, কিন্তু আমি এক দৌড়ে পুকুর পাড়ে, কাজেই বাজারে বড় আমার আমাকে ধরতে পারেন নাই।
কিন্তু মনি যেহেতু ধরতে পারে নাই, সে ওদিন বড় আমার, সেইটা আমি আসলে বলতে চাইছিলাম, সে বললে আমি ভাবছি মনি এটা মনে নেই, যাই হোক মনি এটা মনে রেখেছে। সেইটা আসলে এটা খুব কষ্টকর। আমি নিজেকেই খুব অসহায় মনে হয়েছিল তখন, যে আমি এই চাটা কিভাবে ওর উপরে পড়েই গেল এই পর্দার ইয়ে দিয়ে, তারপরে তার মুখে টুকে। ভাগ্য ভালো যে এইটা কোন বড় ধরনের কোনো বার্ন হয় নাই, না হলে তো মামিমার সাথে সাথে ওষুধ দিচ্ছেন ওরে, এবং ও খুব কষ্ট করেছে সেদিন। তো আসলেই আমাদের অনেক স্মৃতি বড় মামার সাথে। এখন আমি সুমন ও রুমাকে কিছু বলতে অনুরোধ করব। সুমন, আনমিউট করো। সুমন, আনমিউট কর। আনমিউট না করলে শোনা যায় না। শোনা যায় না, আনমিউট করো রে যুবরাজ। সুমনের পর আমি সুজনকে কিছু বলার জন্য অনুরোধ করব, কিন্তু সুমন তো আমরা শুনতে পারতেছি না। এই বিষয় সুমনে পর সুজন। আচ্ছা দাদামণি, হ্যালো। হ্যাঁ ঠিক আছে, শোনা যাক তো? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যায়। আচ্ছা, যেটা আসো স্মৃতি রক্ষার্থে একটা কিচ্ছু করা দরকার, কারণ আমরা এখন যে আছি রথীন্দ্র ডাক্তারের বাতি যায়, ও পরিচয়ে আমরা বর্তমানে চলিয়েও যাই। আর রাস্তাত ও খেয়ে যায় না, ও রথীন্দ্র ডাক্তারের বাতি যাই যা মানুষ ও পরিচয়েও আমরা চিনে। ও তার লাগি একটা কিতা করা যায়, মনে করো কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কিতা করা যায়, একটা তুমি তাই চিন্তা করো, আমি তোমার টানোর লগে সবার লগে একমত আছি। ভেরি গুড, ভেরি গুড। তুমি তাই যে আমি আছি। ঠিক আছে, ওকে, আবার আনমিউট হয়ে গেছে। সুজন, সুজন এবং মিষ্টু, মিষ্টু তো দোকানে নাই, সুজন দোকানে আছে। সুজন বলো কিছু। সুজন, সুজন আনমিউট কর। বাড়ি গেছে দেখি। সুজন আনমিউট কর, শোনা যায় না। শোনা যায় না সুজন, আনমিউট কর। হ্যালো, হ্যাঁ সুমন আসলে আমাদের ইন্টারনেটের কারণে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অনেক কিছু সমস্যা হচ্ছে এবং ভালোভাবে শোনা যায় না। তারপরেও আমরা সবাই একজন আরেকজনকে দেখতে পাচ্ছি, এটাই আমাদের অনেক বড় পাওনা। তো আমি আশা করব এখন সুজন কিছু বলুক, যেহেতু সুমনের এটা শোনা যাচ্ছে না। সুজন, সুজন, ঠিক আছে, এরপরে আমরা চলে যাই। সুজনের তো শোনা যাচ্ছে না বোধহয়। হ্যালো, সুজনের পরে সুব্রত দাস বাবুল কিছু বলবেন। সুজন, সুজন আনমিউট কর, আনমিউট কর, শোনা যায় না। হ্যালো মিলন, মিলন।
হ্যালো 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 সুজন রে আপাতত বাদ দাও, পরে দেওয়া দিব। আমি তো খবর শুনি আর হ্যালো এখন খাও সুজন, এখন খাও, ঠিক আছে? শোনা যাননি? হয় শোনা যাননি? হয়। আচ্ছা, আমি চাই আর যে যেটা মাসের স্মৃতি যে লাগান দরিয়ারি রাখা যায় এমন একটা কিছু করাও আমরা সবে মিলিয়ে আরি করি, যাতে যেভাবে মাইসে তানরে স্মরণ করিয়া যার, কারণ অনেকেও মারা গেছেন, বহুত আরো ডাক্তার হিসাবে রাজনীতিবিদ হিসাবে বহুতো গেছেন, মারা যাওয়ার পরে এরা কোনো স্মৃতিও বর্তমানে নাই, কিন্তু ভগবানের আশীর্বাদ যেটা মাসের স্মৃতি অনেক কিছু মাইসে এখনো শ্রদ্ধার সহিত তানরে স্মরণ করে, আর এটা দরিয়া রাখতে হইলে আমরা একটা কিছু করা লাগবো। কি ধরনের কিতা করবা আপনারা সবে চিন্তা করিয়া একটা সিদ্ধান্ত নিয়ে আরিয়া আমরা মত থাকবো, ওটা একটা চিন্তা করবা, ওটাও আর কি আমি চাই আর। হ্যালো হ্যালো দাদামণি, ঠিক আছে। মানুষ নেক্সট। মানুষ নেক্সট। দাদামণি আনমিউট করো, তোমারে শোনা যায় না। দাদা দাদা আনমিউট করো। রাঙ্গা আমারে দেও। হইছে বাবুল কো রাঙ্গা আমারে দেও মুরব্বি। কইলাও বা কইলাও। না না করে বাবা, তুই করবা শোনা। আমি তো কইমু। আইও নিস্তা কি আরম্ভ হইছে তো। না না আফটার তোমার সিনিয়র আমি। ও এর লাগি তো আমি কই নিজে করতাই, নিজে কইতাই। আচ্ছা ঠিক আছে রাঙ্গামা, দাদা যেহেতু চায় তুমি কও। তিশা তাইরা চাই আমি তো নাতি। রাঙ্গামা আমার নাতিন সহ আছেন। আমি এখন নাতিন সহ আছি, সবাই আমার নাতিনের জন্য আশীর্বাদ করিও। তোমার নাতিন আমার বাগনি। আয় একটা জিনিস আমি বলে রাখি, যদি কেউ আগে চলে যাইতে চান কোনো অসুবিধা নাই, আপনারা আমাকে আগে একটু বলবেন, আমি আপনাদেরকে সুযোগ করে দিব কিছু বলার, এবং আপনাদের মানে আপনাদের যে সমস্ত আপনারা আমাদেরকে সাজেশন দিবেন সেইটা আমরা লিপিবদ্ধ করতেছি, এবং সেইটা অনুযায়ী আমরা ভবিষ্যতে আপনাদের সাথে আবারও যোগাযোগ করব, এবং যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তে আমরা আপনাদের সাথে নিয়ে আমরা সিদ্ধান্ত নিব। আমি একটু কইলাই। ওকে রাঙ্গামা, ফ্লোর ইজ ইয়ার্স। উপস্থিত ডক্টর রতীন্দ্র কুমার দাসের উত্তরসূরি এবং অন্যান্য যারা শুভাকাঙ্ক্ষী স্নেহভাজন সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভ সন্ধ্যা। আলোচনার দুইটা অংশ, একটা হলো স্মৃতিচারণ আর একটা হলো কি করা যায়। আমি খুব সংক্ষেপে আলোচনা, স্মৃতিচারণের যে বিষয়টা সেটা আমার মনে হয় এখানে আমার সিনিয়র যারা বৌদি রাঙ্গাদার কাকামণি ছাড়া আর যারা এখানে উপস্থিত, মনে হয় দাদাবুর সাথে আমার যে কথোপকথন আলোচনা, যাকে বলে ফ্রেন্ড ফিলোসোফার এন্ড গাইড, সেই ধরনের একটি সম্পর্ক ছিল। এবং
ওনার মৃত্যুর সময়েও আমি ওনার পাশে দাঁড়ানো অবস্থায় ছিলাম বৌদিকে সাথে নিয়ে। তো আমার একটি এই সময়ের একটু কথা, আর ঢাকাতে উনি অসুস্থ অবস্থায় একবার আমাকে নিয়ে ঢাকায় গিয়েছিলেন। তো সেখানে 2-3 জন ডাক্তার ওনার সম্পর্কে যে মন্তব্যগুলো করেছিলেন সেটা একটু বলি, কারণ এখানে আমাদের পরবর্তী প্রজন্মের যারা আছে তারা হয়তো তখন অনুভব করতে পারবে যে ডাক্তার রতীন্দ্র কুমার দাস শুধু ফেঞ্চুগঞ্জে নয়, সুদূর ঢাকাতেও উনার যে অবস্থান ছিল। উনি আমাকে নিয়ে যখন ঢাকায় গেলেন, প্রথমে গিয়ে আমরা একটি হোটেলে উঠলাম। হোটেলে ওঠার পর মাহমুদুজ্জামান চৌধুরী কেমনে খবর পাইল যে রতীন্দ্রবাবু ঢাকায় আসছেন, উনি সরাসরি আমাদের হোটেলে এসে উপস্থিত। হোটেলে এসে উপস্থিত এবং ওনার ড্রাইভারকে বললেন যে দাদার ব্যাগ ট্যাগ যা আছে সব গুছাও এবং দাদা আমার বাসায় চলেন। তখন এখনো ওই বাসায় উনি আছে, ঢাকা মহাখালী DHS এ। তো দাদা বললেন না, আমি তো আসছি একটু ডাক্তার দেখাবো, আর তোমার এখানে আমি পরে যাব একবার। না, আপনাকে আজকেই যেতে হবে, আপনি হোটেলে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা হোটেলের ভাড়াটা একদিনের মিটাইয়া তারপরে আমরা ওনার জোর জবরদস্তিতে ওনার সাথে আমরা তার গাড়ি দিয়েই আমরা DHS এর বাসায় চলে গেলাম। সেখান থেকে আমরা পরের দিন হৃদরোগ ইনস্টিটিউটে গিয়েছিলাম। তখন ওখানে ডাইরেক্টর ছিলেন ডক্টর আবু জাফর, সম্ভবত নামটা আমার জাফর, আবু জাফর। তো আমরা বাইরে দাঁড়ানো, ভিতরে তাদের মিটিং চলছিল। তখন বেয়ারা আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় না, বলছে এখন স্যার মিটিং এ আছেন, আপনারা অপেক্ষা করেন। উনি শুধু বললেন যে বাবা আমাকে একটু তুমি ভিতরে যাইয়া বলো যে আমি ফেঞ্চুগঞ্জের রতিন আসছি। সে কোনো কিছুতে না, যে না টোটালি এখানে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনি এখন অপেক্ষা করতে হবে। উনি একটু জোর করেই দরজার নবটা একটু ঘুরালেন এবং চুপি দিতেই ওই জাফর সাহেব ওখান থেকেই চিৎকার করে উঠলো, আমি পিছনে দাঁড়ানো, এই রতিন আসছে, রতিন আসছে। তারপরে উনি 2 মিনিটের ভিতরে ওনার যে হয়তো সেটা খুব নন অফিসিয়াল ছিল, সভা ছিল, সেটা পোস্টপোন করে দিয়ে বললো আজকে আর হবে না, ফেঞ্চুগঞ্জের প্রিন্স এসেছে, আমার বন্ধু ফেঞ্চুগঞ্জের প্রিন্স এসেছে, তার সাথে আমার কথা হবে বলে সবাইকে বের করে দিয়ে আমরা তখন ভিতরে গেলাম। যায়া উনি বলল যে ওই উনাদের কথাবার্তা যা বন্ধু সুলভ যে কথাবার্তা সেগুলো বললেন। বলার এক ফাঁকে বললেন যে তুই তো ঢাকায় আসিস না, নিশ্চয় তোর কোনো উদ্দেশ্য আছে, সেই জন্য তুই ঢাকায় এসেছিস। তখন উনি বললেন যে হ্যাঁ আমার একটা উদ্দেশ্য আছে। ইন দ্য মিন টাইম আমাকে পরিচয় করে দিলেন আমার ছোট ভাই। তো আমার উদ্দেশ্য হলো, আমি তো এরকম একবার আমার একটা অ্যাটাক হয়ে গেছে, তো আমি চাচ্ছিলাম একটু দেখানোর জন্য যে কোনো সমস্যা নাই, তুমি কালকে সকালে আসবে, সকালে আসলে আমি সবকিছু রেডি করে রাখতেছি, তোমার একটা ইটিটি করতে হবে, আরো কি কি টেস্টের কথা ওনারা বললো, আমার তো সব মনেও নেই বা জানাও নেই। এগুলো বলে তখন তারা ওই অতীত দিনের কথাবার্তা, কে কোথায় আছে বন্ধুরা, এবং তারা বেশিরভাগই ওনার ব্যাচের তখন ঢাকা মেডিকেলের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। তারা আব্দুল হাই সম্ভবত ক্যান্সারের ছিলেন, ডক্টর আব্দুল হাই, উনি ক্যান্সার ইনস্টিটিউটের প্রথম ডাইরেক্টর। তো এইভাবে অনেকের কথা বললো, আলাপ আলোচনা হলো। তারপরে বললো যে তুমি আসছো কিভাবে, যে আমি আর কিভাবে আসবো, আমি ওই এখানে একজন আমাদের এলাকার শিল্পপতি ওর গাড়ি দিয়েছিল, গাড়ি দিয়ে আমাদের এখানে নামাই দিয়ে গেছে। তখন আমরা মাহমুদুজ্জামানের গাড়িতেই আসছিলাম। তখন এখান থেকে বললো যে এখন তুমি যাবে কোথায়, তুমি কালকে সকালে তোমার অ্যাপয়েন্টমেন্ট আমি করে রাখছি, তুমি আসবে, আসলে পরে তোমাকে দেখার পরে বাকিটুকু আমরা আলাপ করবো। তখন বললো যে আমি গণস্বাস্থ্যে যাব। দাদা বললেন আমি গণস্বাস্থ্যে যাব। তখন বললো ঠিক আছে আমার গাড়ি নিয়ে যাও। তখন ড্রাইভারকে বললো
যে ওনাকে নিয়ে তখন জাফরুল্লাহ গণস্বাস্থ্যের যে জাফরুল্লাহ ওখানে যাওয়ার জন্য। তা আমরা গণস্বাস্থ্য সাভারে গেলাম ধামরাইতে। গণস্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরে জাফরুল্লাহ দেখে একটু মানে তুতলানো কথাবার্তা, কে 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 রতিন রতিন আসছে আছে কইয়া এমন ভাবে জড়াইয়া ধরলো আর কি, মনে হলো যেন তার পরম প্রিয় কাউকে সে পেয়েছে, তিনি পেয়েছেন। তারপরে আমাকে পরিচয় করে দিল, হ্যাঁ ছোট ভাই তুমি এখানে পাশে বসে থাকো, আমরা অনেক কথাবার্তা বলবো, ওইগুলো তুমি শুনবে না। তো অনেকক্ষণ তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলেন। তারপরে বললেন তুই কোথায় আছিস? উনি বললেন যে আমি তো এরকম আছি মহাখালী ডিওএইচএস এ। বলে না না তুই এখানে থাকবে কেন, অন্যের বাসায় থাকবে কেন, তুই আমার রেস্ট হাউসে চলে আয়, তুই এখনই যা গাড়ি নিয়ে যা, গিয়ে আমার এখানে চলে আয়, তোর ঢাকায় যা যে কয়দিন থাকবে ওই গাড়িটা তোকে দিয়ে দিলাম আমাদের গণস্বাস্থ্যে। তো উনি বললেন না গাড়ি টাড়ি লাগবে না। তা ঠিক আছে তুমি এক কাজ করো, আমি তো জাফরের গাড়ি নিয়ে আসছিলাম, তা এখন তুমি আমাকে আবার ওটা দিয়ে পৌঁছাইয়ে দাও। এইভাবে একজন থেকে আরেকজন অনেকের সাথে দেখা হলো। পরে আমরা গেলাম শায়লা আপার বাসায়, মুহিত সাহেবের বোন গাইনোকোলজিস্ট শায়লা খাতুন, উনি তখন সম্ভবত মোহাম্মদপুরে চেম্বার করতেন। ওখানে যাওয়ার পরে উনি 3-4 জন রুগী দেখে বন্ধ করে পরে বললো রতিন তোকে নিয়ে আমি বাসায় চলে যাবো, আজকে আর রুগী দেখবো না। তো এখান থেকে আমরা শায়লা আপার বাসায় আসলাম। ওইখান থেকে পরবর্তীতে আমরা আবার ডিওএইচএস এ চলে গেলাম। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই ধরনের যারা সিনিয়র ডাক্তাররা তাদের পেশাগত সব কাজ রেখে, বিশেষ করে একজন ডাক্তার চেম্বারে রুগী দেখছে, সে এই রুগীগুলো দেখা বাদ দিয়ে শুধুমাত্র যে রতিন আসছে তাকে সময় দেওয়ার জন্য সবকিছু বন্ধ করে চলে আসছে। নিশ্চয়ই তাদের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক ছিল বা একটা এই ধরনের একটা ভালো ধারণা ছিল যে রতিন অনেক কিছু স্যাক্রিফাইস করে সে এখন গ্রামের বাড়িতে বসে আছে। তখন ডক্টর জাফর কিন্তু এক পর্যায়ে বলছিলেন যে তুই কেন সিলেটে চলে গেলি, তুই যদি আজকে ঢাকায় থাকতে তাইলে তো আমাদের সাথে আমাদের মতোই থাকতে। তখন উনি বলছিলেন যে জাফর তোমরা যখন মারা যাবে তোর ছেলে, উনি তখন জিজ্ঞেস করলেন তোর ছেলে কোথায়? বলে আমার ছেলে তো কানাডায়। আর মেয়ে কোথায়? মেয়ে তো আমেরিকায়। বলে তুই যেদিন মারা যাবে তখন ওইখান থেকে বলবে যে 4 জন মানুষ এসে তোকে নিয়ে আজিমপুরে নিয়ে কবর দিয়ে আসবে। আর আমি যেদিন মারা যাব, আমি এই কথাটা অনেক জায়গায় আমি বলছি, আমি ফেঞ্চুগঞ্জে অনেক জায়গায় বলছি এবং এটা আমার খুব মনের মধ্যে ইয়ে আছে যে উনি বলছিলেন যে আমি যেদিন মারা যাব সেদিন সারা ফেঞ্চুগঞ্জের মানুষ আমার জন্য কাঁদবে এবং আমাকে সবাই মিলে এই কাউকে খবর দিয়ে আনতে হবে না, আমাকে সবাই মিলে ঢাক ঢোল পিটিয়ে আমাদের যে ইয়ে করে নেওয়া হয় আমাকে সেইভাবে নিয়ে যাবে শ্মশানে। যদি কোনোদিন আমি আগে মারা যাই তাইলে তুই এই খবরটুকু পাবে। আমি যেদিন দাদু মারা যাওয়ার পরে আমরা যখন বাসায় নিয়ে গেছিলাম, রাত্রে বৃষ্টিও, যদিও শীতের রাত ছিল কিন্তু বৃষ্টি হয়েছিল, এই দিন প্রচন্ড ঠান্ডা ছিল। তো আমাদের মনে হয়েছে যে সম্ভবত প্রকৃতিও ওনার মৃত্যুতে তখন কাঁদছিল। পরের দিন যখন শ্মশান ঘাটের দৃশ্য, এখানে অনেকেই আছে যারা সেই দৃশ্য অবলোকন করেছেন যে মানুষের কি ধরনের আহাজারি আর কি ধরনের তার প্রতি যে ভালোবাসা, এটা কি ধরনের, এটা একজন মানুষ হিসেবে এর চেয়ে বেশি পাওয়ার আর কিছুই নাই। অনেকের হয়তো অনেক টাকা পয়সা ধন দৌলত হয়েছে, কিন্তু মানুষের যে ভালোবাসা সেটা খুব কম মানুষই আছে যারা এই ধরনের এই স্যাক্রিফাইসের মাধ্যমে মানুষের মন জয় করতে পারে। তাছাড়া তো আরো আমি তো বিভিন্ন জায়গাতে ইভেন অনেক রুগী বাড়িতে ওনার সাথে আমি বিকালবেলা গেছি। তো মানুষের যে ট্রিটমেন্ট বা এগুলো যদি বলি তাইলে অনেক সময় এবং অনেকেই ধৈর্য হারা হবেন। তো যাই হোক, এটা হয়তো সুযোগ সুবিধা মতো যখন অন্যান্য সময় আলোচনা হবে সেটা আমি বলি। এখন আমি বলি ফেঞ্চুগঞ্জ, আমি যখন ফেঞ্চুগঞ্জ কলেজের প্রিন্সিপাল হিসাবে রাঙ্গাদাকে নিয়ে গেছিলাম পরের দিন সম্ভবত মাহমুদুজ্জামানের বাসায়, তখন মাহমুদুজ্জামান এমপি, ওই সাইড ওই দিকের কথা আপাতত আর বলছি না। তো উনি, আমি প্রথম যেদিন দেখা করছিলাম তখন আমাকে বলছিলেন
যে রতীন্দ্রদা তো মারা গেছেন, আপনাদের বাড়ির যে ইমেজটুকু সেটা আস্তে আস্তে কিন্তু হারাই যাচ্ছে। আপনি ফেঞ্চুগঞ্জে চলে আসেন, তখন আবার হয়তো এই ফেঞ্চুগঞ্জ কলেজের প্রিন্সিপাল হিসেবে যদি আপনি যোগদান করেন, তাহলে এই এখনকার প্রজন্মের যারা, তারাও আপনাদের বাড়ি সম্পর্কে বা আপনাদের পারিবারিক যে ঐতিহ্য সম্পর্কে সেটা মানুষ জানতে পারবে, এবং আমার মনে হয় সেটা আপনার জন্য ভালো হবে। তো উনি আমাকে যে পরামর্শ দিছিল, আমি পরবর্তীতে সময় আমি ওনাকে আমি বলছি যে আসলেও আপনি আমাকে যে পরামর্শ দিয়েছিলেন এটা আমি খুব কৃতজ্ঞ চিত্রে স্মরণ করব সবসময়। এটা আমি ইয়ে করছিলাম যে আসলে দেখলাম যে আমি যখন ফেঞ্চুগঞ্জ কলেজের প্রিন্সিপাল হয়ে গেলাম, অনেকেই যারা হয়তো, আমিও দীর্ঘদিন এসএসসি পাশের পর 70 ইংরেজির পরে আমি খুব ভালো বেশি দিন ফেঞ্চুগঞ্জে থাকি নাই। শুধুমাত্র আমি যখন মাস্টার্সের পরে যখন আসলাম, তখন ফেঞ্চুগঞ্জের বাসাই ছিল আমার আস্তানা, এবং জয়মণিকে নিয়েই আমার দিন কাটতো, সময় কাটতো। তো সেটাও আরেক অধ্যায় থাক এগুলো। তো সব মিলিয়ে আমি যখন মানুষ যখন আমি প্রিন্সিপাল হিসেবে জয়েন করার পরে যখন আমাকে অনেকে যখন চিনতে চাইতো, তখন আমার সহকর্মীরা অনেকে বলতো, ও স্যারকে চিনেন নাই, উনি তো রতীন্দ্রদার ভাই। তো উনি তো রতীন্দ্রদা, ও এত ভালো মানুষ ছিলেন। মানে এই কথাটা বলার পরেই স্বগক্তি তাদের ছিল এইভাবেই, যে এত ভালো মানুষ ছিলেন, এই ধরনের মানুষ ফেঞ্চুগঞ্জে আর পাওয়া মুশকিল। এই যে অনুভূতিটা, এই যে মানুষের যে মূল্যায়ন, সেটা তো আমাদেরকেও অনেক উপরের লেভেলে নিয়ে গেছে। একটা পরিবারের একজন মানুষ যদি একটা ভালো কাজ করে অনেক বড় হতে পারে, তাহলে এই পরিবারটিকেই কিন্তু উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এটা অনেক যথেষ্ট কাজ করতে থাকে। এবং আমি ওই যে বললাম, আমি যে সেই 7 বছর ফেঞ্চুগঞ্জের প্রিন্সিপাল হিসেবে ছিলাম, আমি অনেক দাপট নিয়ে চলতে পারছি যে আমি রতীন্দ্রদার ভাই, রতীন্দ্রবাবুর ভাই। এই যে কথাটা, এইটা যে আমাকে কতটুকু শক্তি দিয়েছে আমাকে, সেটা আমি নিজে ফিল করছি, বাকিরা তো হয়তো এটা ফিল করা যায় না। এখন আমি ওই দিকে চলে আসি যেটা কাকামণি বলছিলেন, যে আমরা কি মূল আলোচনায়, যেটা মানুষ হয়তো এই ধরনের একটা চিন্তাধারার মধ্যে ইয়ে করছিল যে আমরা ওনার স্মৃতিকে, এটা আমাদের আরো অনেক আগে করা উচিত ছিল, যেটা তারপরেও যে বেটার লেট দেন নেভার। তো এটা আরো আগে করলে আরো অনেক বেশি এগুলোতে সাড়া পাওয়া যেত। আমার কাছে এখানে একটা বই আছে, জয় ওই সময় গেছিল, জয়েরও ইয়ে ছিল, যে নুরুল হক এডুকেশন ট্রাস্ট। কালকে আমি মানুষকে বলছিলাম, এই যে ফেঞ্চুগঞ্জের নুরুল হক স্যারের যে স্টুডেন্টরা বাইরে আছে, তারা একটা ট্রাস্ট করেছে, এবং নুরুল হক এডুকেশন ট্রাস্ট ফেঞ্চুগঞ্জ। এই ট্রাস্ট থেকে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন কৃতিজনকে নামে তারা বিভিন্ন বছর একটা মানে ছাত্রছাত্রীদের একটা বৃত্তি দেয়, এবং তাদের 12 বছর যুগপূর্তি সংখ্যায় এই বছরের তাদের ইয়ে ছিল ডাক্তার রতীন্দ্র কুমার দাস স্মৃতি বৃত্তিপ্রাপ্ত, বৃত্তি প্রদান। তারা কিন্তু এক এক বছর এক একজনের নামে এই বৃত্তিটা উৎসর্গ করে থাকে ফেঞ্চুগঞ্জের মানুষের জন্য। তো আমিও এটাতে ওই সময়, যেহেতু আমি ফেঞ্চুগঞ্জ কলেজের প্রিন্সিপাল ছিলাম, আমি প্রায় সব ইয়েতেই অনুষ্ঠানে তাদের এগুলোতে যেতাম। আমাকে কিন্তু অনেকেই এই প্রশ্ন ইয়েটা করছিল যে আপনি একটু উদ্যোগ নিয়ে যদি ডাক্তার দাদার নামে আপনারা এই ধরনের একটি ট্রাস্ট করেন, এবং ট্রাস্টের মাধ্যমে যদি শিক্ষাবৃত্তি বা যাই হোক একটা কিছু করলে, যে এরা তো জয় তো এখান থেকে চলে গেছে, তারপরেও ফেঞ্চুগঞ্জ যখন সে আসে, আমরা যারা চিনি এর বাইরে তো আর কেউ ডাক্তার দাদাকে চিনবে না। তো আপনারা উদ্যোগ নিয়ে ওনার ফ্যামিলির মেম্বার যারা আছেন, তারা যদি একটা কিছু করেন, আমরাও যতটুকু পারি আপনাদেরকে সহায়তা করব। তো এই ধরনের প্রস্তাব আমি আসছিল, এবং আমি জয়ের সাথেও একবার দুইবার এই কথাগুলো বলছি। তো আমি সত্যি কথা বলতে, যেটা হয়তো আমি নিজেই উদ্যোগ নিয়ে এটা অনেকটুকু এগিয়ে যেতাম, কিন্তু এটার সাথে যে বিষয়টা সম্পর্কিত সেটা হলো যে
নিজের আর্থিক যে সঙ্গতিটা, অনেক জিনিসই বাস্তবায়ন করা যায় না নিজের যদি সেই ধরনের ক্ষমতা না থাকে। তো সেই অবস্থা না থাকার প্রেক্ষিতে আমি হয়তো সামনে আসি নাই, না হলে আমি এগুলো আরো অনেক আগেই এগুলো আমি করে ফেলতাম। কারণ ওই সময় আমার যে চারপাশে যারা ছিল এরা আমাকে যে কোনো ভাবে ওরা আমাকে সহায়তা করতো, কিন্তু আমি ওই এক জায়গাতে, আমি এটা একেবারে সত্যি কথা, এবং আমরা এখানে ফ্যামিলি মেম্বার সবাই, তো এখানে এটাগুলো বলতে কোনো ইয়ের কথা না। যদি আমার সেই ধরনের আর্থিক অবস্থান থাকতো তাইলে আমি এগুলো করে ফেলতাম। কারণ এটা আমাদের জন্য খুবই, এটা আমাদের জন্য কি বলবো, একটা শ্লাঘার বিষয়, আমাদের জন্য একটা অহংকারের বিষয়। এবং আমরা যেহেতু পরিচয় দেই বা আমাদেরকে যখন কেউ চিনে না, তখন আমরা যখন বলি যে আমি ডাক্তার রথীন্দ্রদার ভাই, কাজেই এই কথা যখন বলি আমি, তখন নিশ্চয়ই তার প্রতি আমাদের কিছু করার এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং এটা সবাই মিলে, বিশেষ করে এখন হয়তো অনেকেই অনেক ভালো অবস্থানে আছেন, এবং সেই অবস্থান থেকে এই অবস্থানটুকু যদি দাদা আর্থিক দিক বিবেচনা করতেন তাইলে হয়তো ওনার নিজেরই অনেক বেশি অনেক কিছু থাকতো। কিন্তু যারা জনকল্যাণে নিবেদিত হয়ে যায়, তার অনেক সময় তারা নিজের পরিবারকেও সময় কম দেয়। এবং আমরা এটুকু অন্তত বুঝি যে আসলেও ওনার হয়তো ফিলিংস বেশি ছিল, কিন্তু উনি ওনার পরিবারের প্রতি যতটুকু সময় দিয়েছেন তার চাইতে উনি মানে ব্যক্তিগত পরিবারের সদস্যদের যে উনি সময় দিয়েছেন তার চাইতে বেশি সময় দিয়েছেন উনি ওনার চারপাশে যারা পরিবারের সদস্য আছেন তাদের জন্য। এবং আমার মনে হয় এমন কোনো আমাদের পরিবারের এমন কোনো সদস্য নাই, বা আমাদের পরিচিত বা আত্মীয়র মধ্যে এমন কোনো সদস্য নাই যার কোনো সমস্যা নিয়ে গেছেন এবং দাদা এটাতে সমাধান করে দেন নাই, অথবা কারো মাধ্যমে এটাকে সমাধান করে দেন নাই। এই ধরনের আমি একজন ব্যক্তিও খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য এই ধরনের একজন মহৎ প্রাণ যে তার নিজের পরিবারের কথা বিবেচনা না করে সবার জন্য কাজ করেছে, তা আমার মনে হয় আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব। এবং আমরা এটার জন্য যেভাবে ইয়ে করতে পারি, এবং মূল ইয়েটা হবে যে এটাকে একটা ট্রাস্টের মতো করে, আমার মনে হয় যদি এখান থেকে কি করা যায় না করা যায় সেটা নিয়ে আলোচনা করলে ভালো হবে। আর সুমন যেটা বলছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান করা কিন্তু অনেক টাফ ব্যাপার, এবং এখানে এগুলো করতে হলে ওই স্থানেই অবস্থান করতে হয়। আমরা প্রায় সবাই, একমাত্র সুমনরা ছাড়া আমরা সবাই প্রায় বাইরে চলে আসছি, এবং এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা কতটুকু মানে আমরা পারবো। তবে একটা জিনিস আমি মনে করি যে আমরা যেটা শুরু করব সেটাকে একটা পর্যায়ে নিতে হবে। এটা যে আমি সবাই মিলে উঠ করে বললাম একটা বৃত্তি দিয়ে দিই, এক বছর আমরা সবাই কিছু কিছু একটা ইয়ে দিলাম, পরের বছরই দেখা গেল আর নাই, তার চাইতে বরং এটা আমরা কিছু না করাই ভালো। আর যদি করতেই হয় তাহলে এটাকে একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে, এবং এটা যাতে কন্টিনিউ করে, এটা দীর্ঘদিন যাতে এটা চলতে পারে সেই ধরনের চিন্তা ভাবনা করতে হবে। আর শুধু হুজুগে একটা কাজ করে আমার মনে হয় এটা না করাই এর চেয়ে ভালো। তো জানি না, হয়তো রাঙ্গাদা আছেন বা কাকামনি আছেন, ওনারা ওনাদের বক্তব্যে এই বিষয়গুলো বলবেন। আমি আর বিশেষ কিছু আর এই মুহূর্তে বলছি না, যদি কথা প্রসঙ্গে আসে হয়তো অন্য সময় আমি হয়তো আরো দু চারটা কথা বলবো। এবং সবশেষে দাদাবুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাঙ্গা মামা। আসলে তুমি যে জিনিসগুলা আজকে বললে যে ঢাকাতে ওনার পরিচিতি, এটা আমিও একবার ওনার সাথে 92-তে গেছিলাম ঢাকায়, তখন আমি দেখেছি সেই জাফর স্যার, তারপরে এখানে যিনি মন্ত্রী ছিলেন 96-এ আওয়ামী লীগের, ময়মনসিংহের অধ্যাপক বলে গেলাম, ওনারই ক্লাসমেট কার্ডিওলজিস্ট। তারপরে আরেকজন এসআর খান, উনি বাংলাদেশের সুনামধন্য কার্ডিওথোরাসিক সার্জন ছিলেন। জহুরুল মৌলা স্যার, ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেলের প্রিন্সিপাল, সবার সাথে উনি আমাকে নিয়ে গেছিলেন উনি। তখন জাফর স্যার বলছিলেন উনাকে যে তুমি একটা রথিন, তুমি একটা
স্ট্রেস টেস্ট করে এসো, আমার জুহা আমার ছাত্র ওর কাছে পাঠাই দিই তোমাকে, তারপরে তোমার পরবর্তী চিকিৎসা হবে। উনি বললেন তোমার মেশিন যেদিন ঠিক হবে তোমার আইসিবিডি তে, তখন আমি আসবো তোমার কাছে। আমার ওইগুলো সব ভয় লাগে। এই হলো বড় আমার, মানে উনি সবার জন্যই করেছেন, কিন্তু নিজের জন্য, নিজের শরীরের জন্য কিছু আসলে করেননি। এবং আমার এই যে দীর্ঘ রাত জাগা এবং ধূমপান, এটা খুবই মানে ওনার জন্য ক্ষতিকর ছিল, যেটা উনি হয়তো ডাক্তার হিসাবে এক পর্যায়ে ধূমপানের কারণে উনি ওটা ছাড়তে পারেন নাই, এবং যখন ছাড়লেন অলরেডি ওনার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো আমার বড় আমার সাথে অনেক স্মৃতি। বড় আমাকে আমি চিঠি লিখেছিলাম যে আমার স্কুলে সায়েন্স নাই, গ্রামের স্কুলে আমি এখন সায়েন্স নিয়ে পড়তে চাই, কারণ সবার সামনে উনি ছিলেন আমাদের একজন আইডিয়াল ম্যান, উনাকে ফলো করতে হলে আমাকে সায়েন্স পড়তে হবে। সেই জন্য আমি উনাকে চিঠি লিখলাম ক্লাস 8-এ পাস করার পরে, এবং বড় আমার ইংলিশে উত্তর দিলেন, দিয়ে আমাকে একটা, এখন ইংলিশের চিঠি এটার অর্থ বোঝার মতো আমার সেই ক্ষমতা তখন 8-এ ছিল না। আমার পাশের বাড়ি আমার এক দাদা, উনি বর্তমানে স্কিজোফ্রেনিয়া রোগী, উনি আমাকে পড়ে দিলেন, এবং আমি তারপরে একটা ইংলিশে উত্তরও লিখেছিলাম। সেটা তো আমার নাকি কয়েকটা ভুল ছিল, বড় আমি ফেঞ্চুগঞ্জে আসার পর আমাকে বলছিলেন তো তোকে এগুলো শিখাই দিব। তারপরে তো অজস্র স্মৃতি, এবং বলছিলেন যে গ্রামের স্কুলে ফার্স্ট হয়ে আসছো, এখন দেখি কাশিম আলী স্কুলে কত নম্বর হও। তারপরে আমি প্রথম টার্মিনালেই ফার্স্ট হয়ে গেছিলাম সেখানে, এবং সেইটা পরবর্তী 2 বছর এটা এইভাবেই আমি ফার্স্টই ছিলাম। তো আমি হয়তো ওনার যে আকাঙ্ক্ষা সেইটার প্রতিফলন ঘটাতে পারছিলাম, যার জন্য আজকে আমি এই অবস্থানে। বড় মামা এবং মাসিমা এই দুজনের কাছে আমি চিরকৃতজ্ঞ।